আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের পাশে থেকে সাহস যোগানোর জন্য। কারণ আপনাদের ভালোবাসা এবং সাহস নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। আপনারা এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, যে ভারত বা শেখ হাসিনাকে কাতার পাঠাচ্ছে কিনা। আসলে এই নিউজটা আজকে দুদিন তিন দিন যাবত খুব হট কেকের মতো ঘুরছে। আমাদের ট্যাবলেট পত্রিকা মানব জমিন, ওনারা একটা নিউজ করেছেন যে ওনাদের কাছে সূত্রের খবর যে ভারত শেখ হাসিনাকে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দিয়েছিলেন এবং কাতার চলে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা রাজি হয় নাই। ভাইরে, আমার একটা কথা একটু বলেন। আপনার বাড়িতে একজন লোক আসছে, সেই লোক 2 দিন বা 4 দিন ছিল, এরপর আপনি চাইলেন যে সেই লোক যাতে চলে যায়, আপনি তারা বললেন যে ভাই আপনি আমার দেশ থেকে চলে যান, মানে আমার বাসা থেকে চলে যান। এরপরও কি এই লোক আপনার বাসায় থাকতে পারবে? আপনি যদি কাউকে আপনার বাসায় আশ্রয় না দেন, থাকতে না দেন, সে কি আপনার বাসায় থাকার ক্ষমতা আছে নাকি নাই? এখন যেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে ভারতে রাখা হইল, সেই শেখ হাসিনাকে এমন কোনো ক্ষমতা আছে যে ভারত না চাইলেও ওনার দেশে থাকতে পারবে? কাক দেখছেন না? কাক যেমন এই যে সাবান নিয়ে যায়, ছো মাইরা সাবান নিয়ে যায় গা, ঠিক তেমনই তো করবে ভারত। তা আপনি যাবেন না আমার দেশ থেকে, আপনার বানলাম হ্যান্ডকাপ লাগাইলাম বাংলাদেশে পাঠাই দিব। কথাটা এরকম না? শেখ হাসিনা ওখানে কি যুদ্ধ করবে ভারতের সাথে যেন আমি যেতাম না, আমরা রাখতে হইব, আমার জায়গা দিতে হইব, এই দেশ আমার? এরকম তো না। তাইলে এই কথাটা কোত্থেকে আসে যে ভারত ওনারে কাতার চলে যাইতে কইছে আর উনি কাতার যাইতে রাজি হয়নি, আবার কাতার নিয়ে যাইতে রাজি হয়েছে? এখন ওনাদের কাছে, কার কাছে? এই মানব জমিনের কাছে খবর আছে। আচ্ছা, মানব জমিনের কাউকে যদি আপনারা চিনেন একটু জিজ্ঞেস করেন তো, বাংলাদেশের তেল আসলে কতটুকু আছে এইটার খবর ওনার কাছে আছে কিনা। মানব জমিনের যে সম্পাদক সাংবাদিক যারা এই নিউজ করছেন, তাদের ভাতের ঘরে ভাতের পাতিলের চাইল আছে কিনা এটার খবর আছে কিনা। তাদের বৌমাইয়ারা কার কার লগে যায় আকাম করছিল অতীতে বা এখন, সেই খবর ওনাদের কাছে আছে কিনা? নাই। ওনাদের অবস্থাটা হয়েছে ঠিক আমেরিকার মতো। যেমন আমেরিকা ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এইটা জানতো, কিন্তু ওই যে ওনাদের টুইন টাওয়ারে হামলা হইব সেইটার গোয়েন্দা তথ্য ওনারা জানতো না। তো এসব গাঁজাখুরি গল্প লেখা লাভ কি? দেখেন আপনারা, ভারত সরকার শেখ হাসিনাকে নেওয়ার পরে বলছিল যে শেখ হাসিনা আমাদের এখানে থাকবে। বিক্রম মিশ্রি থেকে শুরু করে জয়শঙ্কর পর্যন্ত গত ডিসেম্বরও বিভিন্ন জায়গায় বলছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন। জয়শঙ্কর তো স্কুলের একটা প্রোগ্রামে বলছেন ওনার ভারতে, যে শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন আমার দেশে থাকবে, আমরা মানা করব না। বাংলাদেশ এমন কোন তীর মাইরা ফেলাইছে যে বাংলাদেশের ডরে থরথর করে কেঁপে ওনারা শেখ হাসিনাকে কাতার নিয়ে পাঠিয়ে দিতে যাচ্ছেন। ভারত যেখানে আপনার চায়নারে ভয় পায় না, চায়নার মতন এরকম একটা পরাশক্তি, যেটা ভারত চায়নার 10 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগও না। ভারত পাকিস্তানের বস হইতে পারে কিন্তু চায়নার বস হইতে পারবে না। চায়না ওই রকম শক্তিশালী। সেই চায়নার একজন লোক, এই যে দালাই লামা, ওকে ভারত পুরো নিরাপত্তা দিয়ে ভারত দেশে রেখে পৃথিবীর বিভিন্ন দেশের ঘুরা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই ভারত বুঝি বাংলাদেশের প্রতি এমন ভয় পাইয়া গেল যে এরা কইল আর উনি কাতার পাঠাই দিছে। আর ভারত কি জানে না একটা জিনিস? তো ভারত তো ভালো করে বুঝে যে যেখানে বাংলাদেশের 10% 15% লোক ভারত বিদ্বেষী আছে, মৌলবাদ, এরপর আছে বিএনপি, ওরাও মোটামুটি মৌলবাদ। তো আপনি ধরি যে সরাসরি আমরা যদি ধরি যে ঠিক আছে যে 50% লোক বাংলাদেশের ভারত বিরোধী, আর বাকি 50% লোক কিন্তু ভারত বিরোধী না। কিন্তু আপনি যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে এগুলো করবেন, তখন সেই 50%-এর থেকে আরো 40% আপনার বিরোধী হবে। সুতরাং 90% বিরোধিতার সামাল ভারতের দেওয়া সম্ভব না, ভারত এগুলো জানে। আর ভারত কি জানে না যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যদি ওনারা অপছন্দ করেন, ওদের বিরুদ্ধে লাইগা যান, তাইলে কি হবে? বাংলাদেশে ওনারা মৌলবাদের উত্থান করবেন, যেটা ওনারা ঠেকাইতে পারবেন না। পাকিস্তান তো বসেই আছে আসার জন্য, নাকি? ঠিক নয় কি?
তাহলে এখন এই যে গাঁজাখড়ি গল্প আর এইটা নিয়ে এখন প্রচুর টকশো হইতেছে, হ্যাঁ ভারত কি পাঠিয়ে দিচ্ছে কিনা, কাতারে পাঠিয়ে দিচ্ছে, আরে শেখ হাসিনা কাতার তো যাবেই না, কোনো আরব বিশ্বে তো উনি যাবে না। উনি কেন যাবে আরব বিশ্বে? আরব বিশ্বে উনি তো যাওয়ার দরকার নেই, উনি পাশাপাশি আছে। আমাদের যে সরকার গঠিত হয়েছিল, যুদ্ধকালীন সরকার, সেই সরকার কোথায়? সেটাও ভারতে বসেই গঠিত হয়েছিল। সব কিছু মিলে আপনি সব চিন্তা করেন, এদের এমন একটা কথা এইসব পত্রিকার, কালকে এরা তো পারে না যে কালকেই শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি ভারত ওইখানে লাগাই দিছে শেখ হাসিনার গলায়, আর বাংলাদেশ থেকে এরা টাইম নেয় না, এখানে ঝুলাই দিছে শাহবাগের মোড়ে। অবস্থাটা তো এরকম না? এগুলো হচ্ছে সব ফালতু কথা, যে ওই হয়েছে সেই হয়েছে, এগুলো কিছু না। মূলত ভারত এখন কেন কথা বলতেছে না? কলকাতা মানে পশ্চিমবঙ্গে বিশাল একটা ইলেকশন চলতেছে, এই ইলেকশনের উপর নির্ভর করে অনেক কিছু। সুতরাং এই ইলেকশন নিয়ে এখন সবাই ব্যস্ত, সুতরাং এইসব বাংলাদেশের এইসব রাজনীতি নিয়ে কথা বলার মতন ভারতের কোনো টাইম নাই, যার কারণে বলতেছে না। ওদের ইলেকশন শেষ হইতে দেন, ইলেকশনটা শেষ হোক, এর 10-15 দিন পরে যায় বুঝবেন যে কি কি হইতেছে, কি কি হইতেছে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল্লা সাথে আরো 3-4 জন, ওনারা যায় ভারতের সকলের সাথে দেখা করছে, এমনকি তেল মন্ত্রীর সাথেও দেখা করছে, জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথেও দেখা করছে। বাংলাদেশ নিজেই বাঁচতেছে না, কিন্তু এইখানে এসে বললো যে আমরা শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছি, ওই বলেছি সেই বলেছি, হ্যান করেছি ত্যান করেছি, আমরা প্রচুর হুমকি দিয়েছি। ভারত অলরেডি পেশাব করা শুরু করে দিয়েছে, পাম্পা সহ কাজ হচ্ছে না। ঘটনাটা এমন না, জিওপলিটিক্সে ঘটনাটা এমন না। আর ভারত তার আশপাশের জিওপলিটিক্স খুব ভালো বুঝে, ওরা খুব ভালো জানে কাকে কোথায় দিয়ে কি কাজ করবে, এটা ভারত ভালো করেই জানে। এটাতে আপনার কোনো দ্বিমত হওয়ার কারণ নেই। সুতরাং ভারত জানে কখন কথা বলতে হবে, কারণ ভারতের যারা আছে তারা আমার আপনার মতো না, চাইলাম আইলাম আর কয়া দিলাম, এরকম না। সুতরাং এই যে মানব জমিন বা অন্যান্য পত্রিকা যা নিউজ করতেছে, এগুলো আছে একেবারে ওনাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে, কিন্তু আর কারো কাছে নাই পৃথিবীতে, ওনারাই একমাত্র মাস্টার মাইন্ড, ওনারাই জেনে গেছেন। সব ভুয়া কথা। সুতরাং ইলেকশনটা হয়ে যেতে দেন, দেখতে থাকেন কি কি হয়। আমরা গত কয়েকদিন থেকে আলোচনা করছি যে সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফর করেছেন, 7 থেকে 9 তারিখ পর্যন্ত 3 দিনের সফর করেছিলেন। এরপরে তিনি মরিশাস চলে গিয়েছিলেন এবং সেই একই বিমানে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও গিয়েছিলেন। সেই সফরটা খুব একটা ফলপ্রসূ হয়নি। সেই সফরে বাংলাদেশ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য যে চাহিদাগুলো দেওয়া হয়েছে, ভারত থেকেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। ভারতীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী সেই শর্তের মধ্যে অন্যতম ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো এবং চিন্ময় কৃষ্ণ, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু, তার জামিন, তার মুক্তি, এরকম বেশ কিছু শর্ত ছিল ভারতের তরফ থেকে। আমরা তার পরপরই দেখলাম যে খুব দ্রুত শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়ে গেল এবং এই আলোচনাও করেছিলাম যে খুব শীঘ্রই আমরা চিন্ময় প্রভুর জামিনও দেখতে পাব। অবশেষে এই ঘটনাটা ঘটেছে আজকে। একটা মামলায় চিন্ময় প্রভুকে চট্টগ্রামের আদালত থেকেই জামিন দেয়া হয়েছে। এর আগে প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস ডিজাইনে হাইকোর্টে দেয়া জামিনও স্থগিত করে দেয়া হয়েছিল। নতুন নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। প্রফেসর ইউনূস মূলত সাম্প্রদায়িক জেহাদি গোষ্ঠীর পাল্লায় পড়ে তাদেরকে খুশি করার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল। সেই অভিযোগটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। তিনি নাকি বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন, এরকম অভিযোগ। কিন্তু কোনো তথ্য প্রমাণ, গণমাধ্যমের নিউজ, কোনো কিছুই কোনো ক্ষেত্রেই এটা প্রমাণ হয়নি এবং আদালতেও সেটা প্রমাণ হবে না, এটা নিশ্চিত। কিন্তু মেটিকুলাস ডিজাইনে তাকে কারাগারে রাখা হয়েছে। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক আড্ডায় সিনিয়র সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস মূলত মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। বাংলাদেশের যে সাম্প্রদায়িক জেহাদি গোষ্ঠী, সেই জেহাদি গোষ্ঠীর একটা অবতার হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চেয়েছিলেন এবং বাংলাদেশের যে কালচারাল হেরিটেজ, সেই হেরিটেজকে আক্রমণ করাই ছিল তার মূল উদ্দেশ্য। রিসেট বাটন টিপে তিনি এই কাজগুলো করেছেন এবং এই কাজগুলোর জন্য যে টুলস ব্যবহার করেছেন তিনি, সেই টুলসটার নাম হচ্ছে জেহাদি টুলস।
এই জিহাদি গোষ্ঠীর পাল্লায় পড়ে জিহাদি গোষ্ঠীর কর্মসূচিগুলো বাস্তবায়নের একটা এজেন্ডা হাতে নিয়েছিলেন প্রফেসর ইউনূস। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেই জিহাদি গোষ্ঠীর পাল্লায় পড়েই কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন থেকে। অবশেষে তার একটা মামলায় জামিনের ঘটনা দেখলাম আমরা, এবং এটা একটা সিগন্যাল দেয় যে খুব শীঘ্রই তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই সবগুলো মামলাতেই তিনি জামিন পেয়ে যাবেন এবং তিনি মুক্ত হয়ে যাবেন। কি ঘটনা ঘটলো চট্টগ্রামের আদালতে, চলুন একটু জেনে দেখি। এবং আমাদের বারংবার আলোচনা করা ভারতের পক্ষ থেকে নানা শর্তের ব্যাপারে যে আলোচনা, সেই আলোচনাগুলো এবার খাতা কলমে আপনারা মিলিয়ে নিতে পারছেন কিনা সেগুলোও আপনারা বিবেচনা করবেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইসকন নেতা চিন্ময় প্রভু তার জামিন হয়েছে একটা মামলায়, এবং একটা মামলায় জামিন হলেই তিনি মুক্ত হতে পারছেন না, যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সব মামলাতেই যে তিনি জামিন পেয়ে যাবেন এখন, সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার বোঝা যাচ্ছে। গণমাধ্যম কি বলছে দেখে নিন। বাংলা নিউজ 24-এর শিরোনামটা, কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর। সেখানে বলা হচ্ছে যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত। আজকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই আদেশ দিয়েছেন। উচ্চ আদালত কিন্তু লাগেনি, নিম্ন আদালতেই এই জামিন দেয়া হয়েছে। এর আগে গত 7 এপ্রিল গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছিল। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বাংলা নিউজকে জানান, পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা আজকে মঞ্জুর করেছেন। মামলার নথি থেকে জানা যায় 2023 সালে দায়ের করা এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট 6 জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় করা হয়েছে এবং তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করেছে। এর আগে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালত দিন ধার্য করেছিল। এদিকে 2024 সালের 26 নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ, আইনজীবী এবং বিচার প্রার্থীদের ওপরে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশই অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলাতেও চিন্ময় প্রভুকে আসামি করা হয়েছিল, যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু বাইরেই ছিলেন না, ছিলেন ভেতরে। এই হচ্ছে অবস্থা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, এবং সেই ডিজাইনে তিনি যা যা করেছিলেন সেই ব্যাপারগুলো এখন খোলাসা হচ্ছে, উন্মুক্ত হচ্ছে, এবং সেই ব্যাপারগুলোর ভেতরের রহস্যগুলো আমরা জানতে পাচ্ছি। ঠিক একেবারে সঠিক মন্তব্যটাই করেছেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুব কামাল। তিনি যেটা বলেছেন যে জিহাদি গোষ্ঠীর পাল্টে পড়ে প্রফেসর ইউনূস দুটো কাজ মূলত করতে চেয়েছেন। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়া, যেন এদেশে রাজাকার বাহিনী রাজ করতে পারে, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের কালচারাল হেরিটেজ ধ্বংস করে দেয়া, এবং সেই কালচারাল হেরিটেজ ধ্বংস করার জন্য তিনি মেটিকুলাস ডিজাইনে আমদানি করেছিলেন একজন সিনেমা নির্মাতাকে, যিনি সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ে বসে বাংলাদেশের কালচারাল হেরিটেজ নষ্ট করার জন্য যথেষ্ট প্রাণপণ চেষ্টা করেছেন। দর্শক, আমরা বারবার আলোচনা করেছি যে চিন্ময় প্রভুর মুক্তি, শিরীন শারমিন চৌধুরীর মুক্তি, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং ফিরতে দেয়া, এই ব্যাপারগুলো ভারতের সঙ্গে বাংলাদেশের যে বৈঠক, সেই বৈঠকে ভারতের তরফ থেকে বলা হয়েছে। এই দাবি করে আসছিলেন ভারতীয় সাংবাদিকরা। এই দাবি ভারতীয় সাংবাদিকরা যখন এই দাবিগুলো করছিলেন, তখন আমাদের অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারত। কিন্তু এখন বোধহয় প্রথমে শিরীন শারমিন চৌধুরীর জামিন, এরপরে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর আজকে একটা মামলায় জামিন,
এই দৃশ্যগুলো বলে দেয় যে ভারতীয় সাংবাদিকরা যেটা দাবি করেছিলেন, বৈঠকে যে ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং বৈঠক যে কারণে ফলপ্রসূ হয়নি, বৈঠকের ফলাফল আসতে যে কারণে সময় লাগবে বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই ব্যাপারগুলো এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরী এখন মুক্ত জীবনে আছেন। চিন্ময় প্রভু আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো মুক্ত জীবনে চলে গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না, কারণ তাকে যে মামলায় মূলত আটকে রাখা হয়েছে এবং পরবর্তীতে তার ওপরে যে মামলাগুলো চাপানো হয়েছে, সেই মামলাগুলোতে একেবারে মিথ্যাভাবেই তাকে দোষারোপ করা হয়েছে। কোনো ধরনের এই অপরাধের সঙ্গে তিনি জড়িত নন। ক্ষমতায় থাকলে ক্ষমতা ব্যবহার করে যে যা ইচ্ছা তাই করা যায়, সেটা ওই সত্য এবং সুন্দরের বয়ান দেয়া প্রফেসর ইউনূস তার 1.5 বছরে প্রমাণ করে গিয়েছিলেন। এখন দায়গুলো এসে পড়েছে বিএনপি সরকারের উপরে।